স্বাক্ষরের স্থানে গিয়ে আখির হাত যেন আটকে গেল, সেখানে স্বাক্ষর করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারছে না, যার জন্য জীবনের সুন্দর সম্পর্কগুলো ত্যাগ করল, আজ তাকেই ত্যাগ করতে হবে ভেবেই বুকের ভিতরে শূন্যতার ছড়াছড়ি হল আখির। ভয়ানক এক খাপছাড়া অনুভূতি, যা প্রকাশ করার কোনো ভাষা আছে বলে আখির জানা নেই। সে অলক্ষণে অনুভূতি যার সাথে হয় সেই তার প্রখরতার আন্দাজ করতে পারে। আখি বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকল কাগজখানা। এমনই তো ছিল আদৃশের সাথে তার বিয়ের কাবিননামা। সেদিন একটা স্বাক্ষরের বিনিময়ে সব ত্যাগের মাধ্যমে আখি প্রবেশ করেছিল আদৃশের জীবনে। সেদিন বুকে জড়িয়ে আদৃশ বলেছিল তাকে, আজ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে মনে হচ্ছে আখি, অবশেষে আজ আমি তোমাকে পেয়ে গেলাম। কখনো ছেড়ে যাবে না তো আমায়? উদ্ধৃতি চিহ্ন। তোমাকে পাওয়ার জন্য সবাইকে ছেড়েছি, তোমাকে কিভাবে ছাড়ি বলো? তুমি যে নিঃশ্বাসে নিহিত, জীবনভর তোমার হয়ে থাকতে চাই। কখনো তৃতীয় কেউ এনো না আমাদের ভালোবাসার কাঁটা হিসেবে, সহ্য করতে পারব না আমি। উদ্ধৃতি চিহ্ন। এই জীবনে তোমার পরে কেউ কখনো আসেনি আর আসবেও না আখি, তোমাকে ছাড়া এই হৃদয় যে কিছুই বুঝে না, তুমি ছাড়া যে আমি বদ্ধ উন্মাদ, সারা জীবন পাশে থাকবে কথা দাও। উদ্ধৃতি চিহ্ন। ভালোবাসা আমাদের দুজনের সীমাবদ্ধ থাকলে কখনো তোমাকে ছেড়ে যাব না কথা দিলাম। উদ্ধৃতি চিহ্ন। আমাদের ভালোবাসা আমাদের মধ্যেই আবদ্ধ থাকবে আমিও কথা দিলাম। উদ্ধৃতি চিহ্ন। চোখ টপকে ডিভোর্স পেপারের গায়ে আছড়ে পড়ল আখির চোখের দুফোঁটা জল। আদৃশ যে তার কথা রাখেনি, তবে আখি তার কথার খেলাফ যাবে না, সে তার কথা রাখবেই, মানিয়ে নিবে সব বিচ্ছেদ যন্ত্রণা, হোক না তা পাহাড় পরিমাণ, হোক না তা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। মুছল আখি আখি জল, কলমটা এবার বসিয়ে দিল জায়গা মতো করে দিল স্বাক্ষর। ছাড়ল স্বস্তির এক নিঃশ্বাস। আদৃশ কক্ষ থেকে বের হচ্ছিল আখির উদ্দেশ্য, আবারও ওকে নিজের কথায় আনার এক প্রচেষ্টা করবে বলে ঠিক করল, তখন একজন কাজের লোক একটা কাগজ এনে আদৃশের হাতে দিয়ে বলল, স্যার আখি ম্যাডাম এটা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। আদৃশ কাগজখানা হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল, চোখ ছানাবানা হল মুহূর্তে। ডিভোর্স পেপার যেটাতে আখির সাইন আদৃশের অন্তর অল্পতে পড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যথার্থ হল। চোখে জল এসে বাসা বেঁধে গেল এক পলকেই। আখি শাশুড়ি মায়ের পায়ে ধরে সালাম করে নিল। শাশুড়ি মা কান্নারত অবস্থায় তার মাথায় হাত রেখে দোয়া দিলেন তাকে, আল্লাহ তোকে তোর প্রাপ্য সুখ যেন দান করেন মা, দোয়া করি ভালো থাকিস, এই বুড়িকে ভুলিস না। উদ্ধৃতি চিহ্ন। প্রাণ থাকতে তোমাদের ভুলব না মা, দূরে চলে যাচ্ছি বলে ভেবো না সম্পর্কে দূরত্ব চলে আসবে, আমি দূর থেকেও তোমাদের পাশে সর্বক্ষণ থাকব। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা আখিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমাকে ক্ষমা দাও আখি, চেয়েও তোমার জন্য কিছু করতে পারিনি আমি। উদ্ধৃতি চিহ্ন। ধুর, পাগলি বোন আমার, আমি কোনো অবলা নাকি যে আমার জন্য কিছু করতে হবে তোমায়? তুমি নিজের, মায়ের আর আমার ভাইপো এর খেয়াল রেখো, আমার আর কিছু চাই না, কেমন? উদ্ধৃতি চিহ্ন। বুকের ব্যথা সযতনে বুকে চেপে জোর করে আলতো হাসি মুখে টেনে এনে বলে গেল আখি কথাগুলো। বুক ফেটে কান্না আসছে তার, তবে নিজেকে আজ ফুটবল পড়তে দিবে না ভেবে নিয়েছে। ছোট্ট রিহানকে কতগুলো চকলেট দিয়ে তার গালে চুমু খেল, নিজের সন্তানের মতোই যে এতদিন ওকে ভালোবেসেছিল আখি। রিহানও আখিকে অনেক মানে, আখির নামে পাগল বললেই হয়। তার সেই প্রিয় ছোট মা যে আজ তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে তা এখনও বুঝে উঠতে সক্ষম হয়নি, নইলে কেঁদে নিয়ে একাকার করে দিত সব। চকলেটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাভ ইউ ছোট মা বলে ছুটে চলে গেল। আখি এগিয়ে গিয়ে আদিলের কাছ থেকেও বিদায় নিয়ে নিল। চলি ভাইয়া, ভালো থাকবেন, কোনো প্রয়োজন মনে করলে এ বোনকে জানাতে ভুলবেন না কিন্তু। উদ্ধৃতি চিহ্ন।
আমার একটা ছোট বোন নেই, তোমাকে আমি সে বোনের আসনে বসিয়েছিলাম, ভাবিনি আদৃশ আমার সে বোনকে এভাবে কেড়ে নিবে, তবে যা হয় ভালোর জন্যই হয়, দেখো তোমার ভালো হবে, তুমি খুব সুখী থাকো দোয়া করি। উদ্ধৃতি চিহ্ন। হৃদিকা একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, আখি নির্দ্বিধায় হেঁটে গেল তার পাশে, অতঃপর বলল, চলে যাচ্ছি, তোকে তোর স্বামী দিয়ে গেলাম, আমি তো ধরে রাখতে পারিনি, তবে দোয়া করব তোর আঁচলের বাঁধন যাতে শক্ত হয়, স্বামী হাতছাড়া না হয়ে যায়। কথাটা যে তীরের মতো বিধল হৃদিকার বুকে তাও স্বাভাবিক থাকল, কিছু বলল না, তবে মুঠোটা বরাবরের মতো শক্ত করে নিল। আখি আবার বলল, আমার অনেক সোনা, গহনা, কাপড়, দামি জিনিস সবকিছু রেখে যাচ্ছি, যেখানের বেশিরভাগই আদৃশের দেওয়া, কিছুই নিয়ে যাচ্ছি না আমি, রেখে গেলাম তোর জন্য, যেখানে স্বামী তোর সেখানে মনে নিরাশতা তো আসতেই পারে, তোর স্বামীর দেওয়া জিনিস আমি আবার কেন নিলাম? তাই দিয়ে গেলাম, স্বামী না হলে কেড়ে নিয়েছিস ওর সংসার, সবকিছু না হয় তোকে আমি ভিক্ষে দিয়ে গেলাম। চলি। আখি চলে যেতে নিলে হৃদিকা মৃদু স্বরেই বলল, আমি ওকে কেড়ে নেইনি, ও নিজে থেকেই তোকে ছেড়ে আমার পিছু নিয়েছে। কথাটা কর্ণপাত হতেই রাগে শরীর জ্বলে উঠল আখির, ফিরে গিয়ে সজোরে একটা কড়া থাপ্পড় বসালো হৃদিকার গালে, থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ল হৃদিকা। আখি তেড়ে গিয়ে ওর চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে লাগল, তোর মতো বাজে নারীদের জন্যই আজ সমাজটা এত বিকৃতি পেয়েছে। হ্যাঁ, ওসব সকল পুরুষ খারাপ এবং নিকৃষ্ট, যারা বউ রেখে অন্য নারীর মোহে পড়ে, তবে সেই নারীগুলো কি দুধের ধোয়া তুলসীপাতা, যারা একজন পুরুষের বউ আছে জেনেও তার দিকে ধাবিত হয়, তার প্রস্তাবে রাজি হয়, সেই নারীগুলো যদি সেসব পুরুষদের ফিরিয়ে দিত, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত তাদের নিজেদের নিকৃষ্ট অবস্থান, তাদের কাছে নিজেকে বিলিয়ে না দিত, তবে আজ সমাজে পরকীয়া আর ডিভোর্সের হার বাড়ত না। তাই একতরফা আদৃশের গলায় দোষ চাপাতে যাস না, নইলে এত মারব যে পায়ে পড়ে মাফ চেয়েও প্রাণ ভিক্ষা পাবি না। তখনই আদৃশ এসে আখিকে টান দিয়ে সরালো হৃদিকার কাছ থেকে, বেশ তেজি স্বরে বলল, এইসব কি করছো আখি? পাগল হয়ে গেছ তুমি? তোমার সমস্যা আমাকে নিয়ে, তবে আমার সাথে কথা বলো, ওকে কেন টানছ? উদ্ধৃতি চিহ্ন। বড্ড দরদ হচ্ছে দেখি উকিল সাহেবের নতুন বউয়ের জন্য। উদ্ধৃতি চিহ্ন। আখি তুমি কিন্তু বড্ড বেশি রিয়াক্ট করছো। হৃদিকা এতদিন যখন তোমার বান্ধবী ছিল তখন তো ওর জন্য দরদ তোমার উতলে পড়ছিল, আর এখন আমি ওকে বিয়ে কি করে নিয়েছি ও তোমার দুশ্মনে পরিণত হল, ওকে মেনে নিলে কি এমন পড়া যাবে তোমার, শুনি? উদ্ধৃতি চিহ্ন। দেখো আদৃশ, তোমার মতো বুদ্ধিহীন, চরিত্রহীন লম্পটের সাথে কথা বলার রুচি এই আখির নেই। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, নিজে সাইন করে দিও, আমি লোক পাঠিয়ে নিয়ে নিব। উদ্ধৃতি চিহ্ন। তোমাকে আমি ডিভোর্স দিব না, দেখি তুমি কি করতে পার। কি ভেবেছ তুমি? আমাকে ছেড়ে যাবে আর আমি যেতে দিব তোমায়? নো ওয়ে, আমিও দেখব তুমি ডিভোর্স কি করে পাও। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদৃশ ডিভোর্স পেপারটা একটানে দুটুকরো করে ফেলল, সাথে সাথে আখি আদৃশের গাল বরাবরও একটা ছাপ্পড় বসিয়ে দিল সবার সামনেই। আদৃশ রেগে গিয়ে আখি বলে গর্জে উঠলে, আখি! ওই উকিল ভলিউম ডাউন, উকিল হবি তুই করতে আমার সামনে ক্ষমতা ঝাড়তে আসিস না, ভুলে যাস নে আমি আখি সবকিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। স্বামী হিসেবে সম্মান দিয়েছিলাম বলে আমার আসল রূপ ভুলে গেলি। হিটলার আখিকে জাগাতে আসিস না বলে দিলাম, যেভাবে এটা ছিঁড়েছিস নতুন করে বানিয়ে সাইন করে নিয়ে আসিস, নইলে উকিলের উপর্যন্ত রাখব না আমি, এই বলে গেলাম, তোদের স্বামী স্ত্রীর সব রোমান্টিকতা মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিব, কথাটা মনে রাখিস। উদ্ধৃতি চিহ্ন।
কথাগুলো বলে আখি হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, হাতে শুধু তার ব্যবহার্য ফোন। এই বাড়ি থেকে যতই বেরিয়ে আসছে বুকটা ততই কাঁপছে আখির। কত স্মৃতি জমে আছে আখির এই বাড়িতে, কত স্বপ্ন কত আশা নিয়ে আদৃশের স্ত্রী রূপে বাড়িতে প্রবেশ করেছিল আখি। সবকিছু আজ ধুলায় মিশে গেল। কাঙাল হয়ে বেরিয়ে এলো আজ আখি। চোখের জলও যেন আজ পর হলো। ভিতরটা ধুমরে মুচড়ে গেলেও চোখ দিয়ে আজ আর নামছে না জল। আচমকা এক আকর্ষণ এই বাড়ির প্রতি টানছে আখিকে। যেন শুনতে পাচ্ছে কিছু পিছু ডাক, কতগুলো অশ্রুসিক্ত চোখের না বলা বাণী। নির্জীব সেই ইট পাথর সেই অজীব বস্তুদের অজানা ভালোবাসা টানছে বড্ড আজ আখিকে। হয়তো স্বামী সংসারের মায়া এমনই হয়, এক একটা বস্তুকেও ছেড়ে যেতে মন চায় না, তবে মন বানিয়ে নিয়েছে যে আখি। আজ সে আর পিছু ডাকে সাড়া দিবে না, খুঁজে নিবে নিজের এক নতুন গন্তব্য। দূর আমেরিকার বিশাল এক অট্টালিকার আলিশান কক্ষ ঘেঁষে এক বারান্দা। বারান্দার প্রাচীরের প্রান্তে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ দেহী এক সুদর্শন পুরুষ। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, মনে সুখে নাচ করছে যেন তারা, হাতে তার একখানা চিঠি। অপলকে তাকিয়ে আছে সেই চিঠিটার পানে, মনের প্রতি প্রান্তে আঘাত করছে চিঠিতে ফুটে ওঠা সেই অপ্রিয় সত্য বাণীগুলো। একদিন তোমার আকাশেও বৃষ্টি নামবে, খুব করে চাইবে তখন পাশে আমায় দেখে নিও, তুমিও কাঁদবে, বিষণ্ণতায় ভুগবে, খুব করে আমাকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু আফসোস প্রকৃতি আপনার বিপক্ষে চলে যাবে। প্রতিকূলতা কাটিয়ে উঠার সাধ্য থাকবে না আর। আপন মানুষ হারার শোকে পড়বে আপনার উতলা হৃদয়, কিন্তু আফসোস ফিরে পাবে না আর সেই বোকা ফুলকে, অতলেই হারিয়ে যাবে সে। চোখ টপকে আজকেও জল গড়ালো তার, প্রতিনিয়ত আখির প্রেমদহনে পোড়ার সাজাটা যে হয়ে গেছে তার কপালের লিখন। আজ নিজেই দোষী নিজের এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। দেখতে দেখতে রাত গড়ালো। আখি যাওয়ার পর আদৃশ প্রচণ্ড রাগে তার কক্ষের জিনিস ভাঙচুর করেছে, তারপর বাইরে কোথাও চলে গিয়েছিল। কাজের লোক দিয়ে কক্ষ পরিষ্কার করিয়েছে হৃদিকা। এবার আদৃশ ঘরে ফিরল। হৃদিকা আদৃশের জন্য অপেক্ষা করছিল তার কক্ষেই। আদৃশ আসতেই হাসি মুখে তার পাশে গেল এগিয়ে। তুমি এসেছ, কোথায় গিয়েছিলে? সেই সকালে বের হয়েছিলে আর এখন আসছ? এত কল দিলাম একটাও ধরলে না, আমার চিন্তা হয় না বুঝি তোমার জন্য? ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি, খাবে? উদ্ধৃতি চিহ্ন। খাবো না, খিদে নেই, তুমি একটু একা ছেড়ে দাও আমায়, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে আদৃশ হৃদিকাকে পাশ কাটিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। হৃদিকা এবার ওর মাথার পাশে এসে বসল। আদৃশের মাথায় হাত বুলিয়ে বেশ আদুরে স্বরে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে খুব জলদি ঘুম চলে আসবে। উদ্ধৃতি চিহ্ন। প্লিজ তুমি যাও, আমি ঠিক আছি। উদ্ধৃতি চিহ্ন। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, তাছাড়া আখি তো চলেই গেছে, এখন তো আর ফিরবে না, তাই এখন এখানে আমি থাকলে তো কোনো সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। আখি ফিরবে, ওকে ফিরতেই হবে। আর ও আসুক না আসুক, ওর অবস্থান ওরই থাকবে আমার জীবনে। উদ্ধৃতি চিহ্ন। ওর জন্য এত ভাবো আর আমার জন্য কোনো ভাবনা নেই তোমার মধ্যে? ওকে তো আমি বা তুমি যেতে বলিনি, ও নিজে থেকেই গেছে। আমি তো বলছি না ওকে ফিরিয়ে এনো না, ওর জায়গাও আমাকে দিতে বলছি না, তবে আমার জায়গা তো আমাকে দেওয়া যায় নাকি? এক রাতেই মন ভরে গেল। উদ্ধৃতি চিহ্ন। হৃদিকা তোমাকে চলে যেতে বলেছি, চলে যাবে, এত প্যাচাল করছো কেন? উদ্ধৃতি চিহ্ন। হৃদিকা বেশ অভিমান নিয়ে ফুপিয়ে কেঁদে কথাগুলো বললে তার কথার প্রতিক্রিয়ায় গর্জে উঠে আদৃশ উক্ত কথা বলে উঠল। হৃদিকা আর কিছু না বলে বেশ শব্দ করে কেঁদে ছুটে কক্ষ ত্যাগ করল। বেশ বিরক্তিকর একটা অনুভূতি খেলিয়ে গেল মুহূর্তেই আদৃশের মনের ভিতর, তবে সেই বিরক্তিটা আসলো নিজের উপর। তার সদ্য বিবাহিত স্ত্রীর মনে সে এভাবে পীড়াদান করতে চায়নি।
অল্প সময় কথাটা নিয়ে অনেক গভীর ভাবনায় তলালো সে অতঃপর উঠে এগিয়ে গেল হৃদিকার কক্ষের পানে। আখি নিজের গাড়িতে করে নিজের করা বাড়িতে চলে আসল, আখির স্বপ্নমহল নাম রাখা বাড়িটার। বাড়িটা আখির নিজের টাকায় গড়া। স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়ির লোকজন থেকে আলাদা হওয়ার চিন্তা আখির কখনো ছিল না। কিন্তু আখির সেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের টাকায় একটা বাড়ি করবে, সেই স্বপ্নটা এই তো 1 মাস আগেই পূরণ হলো। আখি ভেবেছিল বাড়িটা করলে কখনো কখনো বেড়াতে আসবে এখানে সবাইকে নিয়ে, কিন্তু এটাই তার স্থায়ী আশ্রয় হবে ভাবনাটা কল্পনাতেও টোকা দেয়নি আখির কবু। বাড়ির একটা কক্ষ বানিয়েছিল ওরা আর আদৃশের জন্য, যেখানে তাদের সব রকমের ছবি টাঙানো ছিল। তাছাড়া আদৃশের পছন্দ অনুযায়ী বাড়িটা ডেকোরেট করেছিল আখি। ভেবেছিল ভালো একটা ছুটির দিন দেখে আদৃশকে এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিবে, সাথে সবাইকে নিয়ে এসে হই হুল্লোড় করবে সারাদিন। কিন্তু কই হলো তার আশা পূরণ? সুন্দর স্বপ্নগুলো স্বপ্ন রয়ে যাবে, জানা থাকলে হয়তো তা কখনো ওভাবে সাজাত না আখি। ভাঙা এই অনুভূতির সাথে মানিয়ে নেওয়া যে কত দুরূহ হচ্ছে তা শুধু আখি জানে। বাড়িতে এসেই কাজে লেগে গেল আখি। মন ভেঙে চূর্ণ বিচূর্ণ, তবে মনের সক্ষমতা এক চুলো কম হয়নি তার। শক্ত মানবী রূপে সরিয়ে নিল সব ছবি তার আর আদৃশের। সেগুলো ঠাঁই পেল স্টোর রুমে এক কোণে। বাড়ির গার্ড আর কাজের লোক দিয়ে দিনে দিনে সবকিছু সাজগোজ পাল্টে নিজের পছন্দ অনুযায়ী সাজাল সব আসবাবপত্র। এই বাড়ির দেখাশোনার জন্য সে কয়েকজন গার্ড আর কাজের 2জন লোক আগেই রেখেছিল। যাক, সবকিছুই তার কাজে দিল। আজকে নিজে থেকেই আখি কাজে যায়নি, নিজের সাথে একান্ত কিছু সময় কাটাতে চাইল আজ সে। হাতে আখির ছবি নিয়ে আজও বসে আছে আদৃত নামক সেই গম্ভীর পুরুষ। সবার কাছে তার গম্ভীর এই রূপখানা অটল থাকলেও আখির জন্য তার মন যে সবসময় এক পাগল উতলা প্রেমিক। কখনো তার সেই অকৃত্রিম অসীম এই ভালোবাসা উপলব্ধি করানোর ক্ষমতা তার হয়ে উঠেনি সেই কাঙ্ক্ষিত রমণীকে। আদৃত যে বড্ড দেরি করে ফেলেছিল আর তার মাসুল প্রতিক্ষণে তাকে দিয়ে যেতে হচ্ছে। বর্তমানে আখির ছবি নিয়ে প্রায় দিনের মতোই গল্পতে মশগুল আদৃত। কি দেখছ অ্যাংরি বার্ড? দেখছ আমাকে? ঘৃণা হচ্ছে না আমাকে দেখে বড্ড? হওয়ারই তো কথা। কখনো তোমার ভালোবাসার মর্ম দিতে পারিনি, আর যখন দিতে চাইলাম তখন তুমি অন্য কারো হয়ে গেলে। জীবনের কাঙ্ক্ষিত সুখটা তুমি অন্যতে পেয়ে গেলে। আমাকে নিজের প্রেমে আবদ্ধ করে দূরে চলে গেলে। তুমি অনেক অনেক সুখী আছো, তাই না? হয়তো বিয়ে করে নিয়েছ, স্বামী সন্তান আছে তোমার। খুশি আছো তুমি আদৃশকে নিয়ে, তবে আমি যে সুখী নেই প্রিয়তমা। তোমার শোকে রোজ যে পড়ে মরতে হয় এই পাষাণ হৃদয়কে। হৃদিকা নিজের কক্ষের এক কর্ণে এসে দাঁড়িয়ে গেল, অতি আবেগ আর অভিমানে আবৃত হয়ে 2 হাতে মুখ চেপে বেশ শব্দ করেই কাঁদতে লাগল। আদৃশ পিছনে এল তার। নতুন বউকে এভাবে কাঁদতে দেখে বেশ বিচলিত হল তার মনখানা। বুকের ভিতর আফসোসের এক সুর জাগ্রত হল, তাই এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল হৃদিকাকে। তার কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, ক্ষমা করা যায় না আমায়? ভালোবাসি বলেই তো ধমক দিলাম, আমার কি একটু রাগারও অধিকার নেই? হৃদিকা এবার মুখ থেকে হাত সরাল, পিছন ফিরে জড়িয়ে ধরল আদৃশকে। তার বুকে মাথা রেখে আহ্লাদী কণ্ঠে বলল, সত্যিই ভালোবাসো? উদ্ধৃতি চিহ্ন। হুম, ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে দূরে ঠেলে কেন দাও? উদ্ধৃতি চিহ্ন। উত্তরে আদৃশ কিছু বলল না। হৃদিকা আবার বলল, এর মানে আমাকে পাশে রাখতে চাও না? ঠিক আছে, কালকেই আমি আমার মা বাবার কাছে চলে যাব। উদ্ধৃতি চিহ্ন। একদম বাজে বকবে না, তুমি কোথাও যাচ্ছ না। উদ্ধৃতি চিহ্ন। এভাবে দূরত্ব আমি সহ্য করতে পারছি না আদৃশ, হয়তো নিজের কাছে রাখো নয়তো দূরে পাঠিয়ে দাও। উদ্ধৃতি চিহ্ন। আমি তোমাকে কোথাও দূরে পাঠাচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন।
তাহলে আপন করে নাও, ভালোবাসো আমায় যাতে আমি চাইলেও দূরে যেতে না পারি তোমার থেকে। উদ্ধৃতি চিহ্ন। হৃদিকার আদৃশের বুক থেকে মুখ তুলে আহ্লাদি স্বরের উক্ত আবদার যেন ভুলিয়ে দিল আদৃশের সকল দুশ্চিন্তা। মাথায় চড়ল এক অদ্ভুত মোহের খেলা। হৃদিকার নেশাত্ম ডাকে সাড়া না দিয়ে পারল না আদৃশ। মুছে দিল হাত তুলে হৃদিকার চোখের জল। দুহাতের মধ্যেখানে হৃদিকার মুখখানা আগলে নিয়ে এগিয়ে গেল তার অধরের ছোঁয়া পেতে। একদিকে আদৃশ সুখের রাত্রি যাপন করছে, অপরদিকে আখি যাপন করছে বিনিদ্র রজনী। একা এই জীবনে আজ যে কাঁদতেও নেই কোনো বারণ, একা ফুটবল পড়ারও তো কোনো ভয় নেই, কেউ অবলা বলে তো তাচ্ছিল্য করার থাকবে না। তাই একা এই ঘরে আজ বেশ শব্দ করেই কাঁদতে মগ্ন হল আখি। মা বাবার আদরের মেয়ে, যার কান্নার সাথে কোনো সম্পর্ক ছিল না কখনো দূর দূর অবধি, দুঃখ যাকে কখনো ছুঁতেও পারেনি, তার বাবা যে ঢাল ছিল তার নামে তার বাবার ছিল পৃথিবীর সকল সুখ। আজ সেই বাবার মেয়ে চিৎকার করে করে হেঁচকি টেনে কাঁদছে আর বলছে, মা বাবা, দেখ না আজ তোমাদের এই পাগল মেয়েটা চিৎকার করে কাঁদছে। আজ নেই কেউ তার চোখের পানি মুছে দেওয়ার মতো, যার মধ্যে সকল সুখের আশ রেখেছিলাম, যার জন্য তোমাদের ছাড়তেও পিছোপা হইনি, সেই আজ আমায় কাঙাল করে ছেড়ে দিল। আজ তোমাদের কথা বড্ড মনে পড়ছে বাবা মা, তোমাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ারও কোনো সামর্থ্য নেই আমার, কোনো মুখে যাব তোমাদের কাছে। আমি যে আমার ভাগের সাজাটা আজ পেয়ে গেছি বাবা, দেখ, তুমি আর মা হলে হয়তো আজ আমার এ হাল হতো না, কখনোই এতটা ভেঙে পড়তাম না আমি। আগলে নিতে তোমরা, কি করব, নিজের দোষে সব হারিয়েছি তোমাদের, পারলে ক্ষমা করে দিও আমায়, এই অভাগীকে আর অভিশাপ দিও না তোমরা, সে যে আর সইতে পারবে না। ফোনের রিংটনে বেশ বিরক্ত হল আদৃত। আখির ছবি থেকে চোখ হটিয়ে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করল। মা লেখাটা চোখে ভেসে আসায় বিরক্তি দূর হল মুহূর্তেই। ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর বাবা? আমি আর তোর বাবা দুজনই ভালো আছি। বলছিলাম কি, ইশিকার তো একটা মেয়ে হয়েছে, তুই তো ছবিতে দেখেছিস ওকে, সামনাসামনি দেখতে বুঝি মন চায় না ওকে তোর? তুই আবারও মামা হয়েছিস, এবার তো চলে আয় দেশে, আর কতদিন পরিবার থেকে দূরে থাকবি? ইশিকা বড্ড করে চাইছে তোকে দেখবে। আসলে মা এখানে কাজের অনেক চাপ, চাইলেও আসতে পারি না, তা এখন রাখি, একটা সার্জারি আছে, ফ্রি হয়ে কল করব তোমায়। কথাটা বলেই কল কেটে দেয় আদৃত। মায়ের সাথে জোর দিয়ে কখনো মিথ্যে বলার ক্ষমতা বা অভ্যেস কিছুই তার নেই, সর্বদা সত্য বলা আদৃত আজ দেশে ফিরার নামে নিজের জননীর সাথেই মিথ্যে বলে কি বা করার আছে এই কঠিন পুরুষের? দেশে ফিরার নামে যে তার বুকের ভিতরের মোচড়ের পরিমাণটা হাজারগুণ বেড়ে যায়। সুখের অনেকক্ষণ কাটানোর পর শান্তির এক নিদ্রা যাপন করছে হৃদিকা, তবে পাশে শুয়ে থাকা শ্যামবর্ণের সেই মায়াবী চেহারার অধিকারী পুরুষের ঘুম নেই। হাতে নিয়েছে ফোন। সুখের ক্ষণ পেরিয়ে গেলে মাথায় আবারও ভর করল আখির দুশ্চিন্তা, তাই তাকে হুটহাট কিছু মেসেজ করবে ভাবল। তবে এ কি? কোনোভাবেই আখির সাথে যোগাযোগ করতে সক্ষম হল না আদৃশ। সবকিছুতেই আখি ব্লক করেছে তাকে, বন্ধ করেছে তার আখির খোঁজ নেওয়ার সকল রাস্তা, যা ক্ষণিকে মনে অস্থিরতার যোগান দিল আদৃশের। সাত সকালে আরিয়ান মির্জা সাহেবের কপালে চিন্তার বেশ কটা ভাঁজ পড়ল। উক্ত অবস্থা তার প্রিয়তমা স্ত্রীকে সাত সকালে ফুপিয়ে কাঁদতে দেখে হল উনার। উনি জানেন তার স্ত্রীর কান্নার কারণ, এটা যে এখন প্রায় দিনেরই কাণ্ড মিসেস শায়লা মির্জার। বেশ নিরাশতা নিয়ে উনি শায়লা মির্জার কাছে এসে বসে তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কেন কাঁদো শায়লা? ছেলে কাজ করে ওখানে, ওর ওখানে কাজ করতে পছন্দ, তাই করতে দাও না তাকে তার কাজ। এমনি তো সারাদিন কথা বলো, কখনো কখনো মধ্যরাতে উঠে কল দাও, কাল রাতে যেমনটা দিলে, এভাবে ওর সাথে কথা বল প্রায় সারাদিনই, আর কি চাই তোমার? উদ্ধৃতি চিহ্ন। আমার আর কিছু চাই না,
আমার শুধু আমার ছেলেকে চাই। সেই 6 বছর আগে হঠাৎ করে কেন চলে গেল? আর কেন আসে না ফিরে বাড়িতে? বাবা হয়ে কি কখনো জানার চেষ্টা করেছ? আমি কিছুই জানি না, তুমি যে করে পার আমার ছেলেকে এনে দাও, নইলে আমি কি করব আমি নিজেও জানি না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে শায়লা মির্জা বেশ রাগ দেখিয়ে স্থান ত্যাগ করলেন। আরিয়ান মির্জা ব্যর্থতায় ভরা এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। চারিপাশেই গাছগাছালি, পাখির কিচিমিচির ধ্বনি যেন আখির সব ক্ষততে অল্পের জন্য ওষুধের কাজ করল। বাড়ি থেকে অল্প দূরে একটা সুন্দর জায়গা। বেশ একটা বন্য পরিবেশ, কিন্তু অত গভীর না। আশেপাশ জনশূন্য, কোলাহলমুক্ত পরিবেশ। সকালের ছিদ্র বায়ু তার সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সব তিক্ত ঘোলানি। বেশ ভালোই লাগছে আখির পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে। আখির কদমে সেগুলোর ম্যাচম্যাচ করে ওঠা শব্দে আখির মনে বেশ আনন্দের খেলা মাতিয়ে তুলেছে। তাই আপন মনেই হাঁটছে সেগুলোর উপর দিয়ে। সাত সকালে এমন পরিবেশে হাঁটা যে আখির নিত্যদিনেরই পছন্দ। হঠাৎ আখি আশেপাশে কারো উপস্থিতি আন্দাজ করতে পারল, কারণ সে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরও অন্য স্থান থেকে শুকনো পাতার ম্যাচম্যাচ শব্দটা তার কানে এলো। মানে তার আশেপাশে কেউ আছে যে আখির সাথে এখানে বিচরণ করছে। চারপাশেই বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে দেখল আখি। না, কাউকে পেল না। হয়তো কোনো ব্যাঙ বা ছোট কোনো প্রজাতির পশু হবে যা পাতার উপর দিয়ে গেছে, তাই সেদিকে আর ভ্রূক্ষেপ করল না আখি, কারণ শব্দটা একবারই কানে এসেছে তার। আবারও হাঁটায় মন দিলে আখি, কিন্তু না, কেন যেন মনে হচ্ছে কেউ ওর উপর নজর রেখে চলেছে। ছোটবেলা থেকে আখির ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা প্রচুর। সবকিছুতেই সহজে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার আলাদা প্রতিভা সম্পন্ন সে। তাই নির্দ্বিধায় বলতে সক্ষম হচ্ছে কেউ ওর পিছু করছে। এবার বেশ জোর গলায় চারপাশ কাঁপিয়ে বলল আখি, কে কে আমার পিছু নিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। আখি নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। দুশ্চিন্তাগ্রস্ত হল বড্ড। কেউ ওর পিছু করছে এটা নিশ্চিত আখি, তবে কে সে? আখি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 8টা বেজে গেছে। বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে সে। এবার তাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আজ হাসপাতালেও যেতে হবে। তাই বাড়ির দিকে হাঁটা ধরল। বড় একটা গাছের পিছন থেকে আখির যাওয়ার দিকে তাকিয়ে রইল কালো হুডি পরিহিত কেউ একজন, মুখে কালো মাস্ক, সাথে হাতে কালো রঙের হাতমোজা, পায়েও কালো শু। হোয়াটসঅ্যাপে আজকেও আখির নাম্বার চেক করছে আদৃত। একদিন এই নাম্বার থেকেই যে সবথেকে বেশি নোটিফিকেশন আসত। ডা সাহেব কেমন আছেন? মিস করছেন আমায়? জানি তো করছেন। হিটলার আখিকে ভোলা এত সহজ নয়। ডা সাহেব, আমি আপনার বাড়ির বাইরের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আপনি নিচে আসেন, নইলে আমাকে উপরে এসে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে উঠাতে হবে। ওই ডাক্তার সাহেব কোথায় আপনি? রিপ্লাই কেন করেন না? আপনার কোনো পাকা ধানে মই দিলাম আমি? জানেন তো পাকা ধান কখনো স্বচোখে দেখিও নি, মই কি করে দিব? কথাগুলো ভেবে প্রায় দীর্ঘনিশ্বাস ছাড়ে আদৃত। না আখি তাকে ব্লক করল আর না তো সে, তবে হুট করে যে সেই 6 বছর আগে মেসেজ দেওয়া বন্ধ করল আখি আজও দেয় না। সারাদিন তো এই নাম্বারে অনলাইন পায় আদৃত আখিকে, চেক করে যে বারবার। যদি এখন একটা মেসেজ আসে সে আসে, তবে আখির হয়তো তাকে মনেই নেই যে মেসেজ করবে। কথাটা মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য তা শুধু আদৃত জানে। কেন চলে গেলে আখি? আজ তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে আসলাম, তবে আমি যে ভালো থাকতে পারছি না আখি। আমার জীবনের প্রথম ভালোবাসা, সেই প্রথম নারী তুমি, আর তোমাতেই যে এই মনের সমাপ্তি আখি, তুমি কি তা আদৌ জানো? শত চেষ্টার পরেও রাতভর চোখে নিদ্রা জোটাতে ব্যর্থ হল আদৃশ।
শরীরকে তো সুখের ভেলায় ভাসিয়ে দিয়েছিল সে, তবে মনের প্রশান্তি আনতে অক্ষম হলো। রাতে হৃদিকার পাশ থেকে আবার নিজ কক্ষে চলে এসেছিল আদৃশ। দেয়ালে টাঙানো আখির ছবি দেখে গিয়েছিল রাতভর। আখি সত্যিই ওকে ছেড়ে চলে গেছে ভাবতেও বুক কেঁপে উঠছে তার বারবার। না, আখি তাকে কখনো ছেড়ে যাবে না। আখি নামক রমণী যে তার প্রেমে বদ্ধ উন্মাদ, যে এক আদৃশের জন্য সকল কিছু ত্যাগ দিল, সে আদৃশকেই ছেড়ে যাবে ভাবাও দুরূহ। তবে আখি যে সত্যিই বাড়ি ত্যাগ করে গেল, ব্লক করে দিল আদৃশকে সকল জায়গা থেকে, বন্ধ করল আখিকে পাশে পাওয়ার সমস্ত রাস্তা। আখি তো আদৃশকে চোখে হারাত। অল্পক্ষণের দূরত্ব তার মনে বড্ড অভিমানের যোগান দিত। মনে পড়ল আদৃশের এমনই একদিনের ঘটনা। সেদিন আদৃশ কাজ থেকে তাড়াতাড়ি আসবে বললেও জরুরি কাজে পড়ে গিয়ে বাড়ি ফিরল দেরিতে। এদিকে তার অপেক্ষায় আখি অভিমানে ভরপুর হয়ে বসে রইল নিজের কক্ষে। আদৃশ বাড়ি ফিরে বুঝতে পারল তার ভালোবাসার কাঙ্গাল, তার প্রেমী প্রমুক্ত অঙ্গনার তার অপেক্ষায় মনে বেশ অভিমান জমেছে। তাই পিছন থেকে হাসি মুখে এসে তাকে জড়িয়ে ধরল বেশ অধিকারত্ব নিয়ে, কানের লতিতে চুমু দিয়ে বলল, সরি সুইট হার্ট, আর কখনো দেরি হবে না। উদ্ধৃতি চিহ্ন। আমি কারো সুইট হার্ট না, ছাড়ো আমায়। কাজে ছিলে কাজে যাও, আমার কাছে আসলে কেন? আমি তো পাগল, সব কাজ কর্ম ফেলে এসে তোমার জন্য অপেক্ষা করি। উদ্ধৃতি চিহ্ন। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। শেষবারের মতো ক্ষমা প্রার্থী তোমার প্রেমে এই ব্যাকুল হৃদয়ে। উদ্ধৃতি চিহ্ন। আখি অতি অভিমানে কিছুই বলছে না। কথা বলবে না আমার সাথে? উদ্ধৃতি চিহ্ন। না। সত্যি বলবে না? উদ্ধৃতি চিহ্ন। না। শিওর তো তুমি? উদ্ধৃতি চিহ্ন। শিওর। ঠিক আছে, চলে যাচ্ছি। যতক্ষণ না ফিরার কথা বলবে ততক্ষণ আর ফিরব না। অতঃপর আদৃশ চলে গেল তার এক বন্ধুর বাসায়। সে জানত তার আখি তার উপর পাহাড় সমান অভিমান করে থাকলেও তার দূরত্ব সইবে না। আর আখির সাথে এমন মজা করা যে তার প্রায় দিনেরই প্রিয়। তাই সেদিন লুকিয়ে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যেই আখির ফোন দেওয়া শুরু হলো আদৃশকে। আদৃশ মজা করে ওর ফোন ধরছিল না, যার ফলস্বরূপ আখির মনের অস্থিরতা প্রবল বেগে বেড়ে কান্নায় পরিণত হয়েছিল। ভয়েস মেসেজ করে কেঁদে কেঁদে বলছিল আদৃশকে ফিরে আসতে। তার কান্নার ধ্বনি উতলা করেছিল আদৃশের মন তখন। তাই ছুটে এসেছিল সেদিন তার হৃদধরণীর কাছে। আখি ঝাঁকড়ে ধরেছিল তাকে কাছে পেয়ে। বুকে লেপ্টে কান্না মিশ্রিত আধুরি স্বরে বলেছিল, কোথায় চলে গেছিলে? আর কখনো এভাবে গেলে কি করব জানি না। উদ্ধৃতি চিহ্ন। আরে তুমিই তো বললে কথা বলবে না, আর তুমি কথা না বললে আমি কি করে থাকি বলো? উদ্ধৃতি চিহ্ন। তাই বলে দূরে চলে যাবে? খবরদার, আর যদি এমন করেছ তো, রাগ হোক বা অভিমান, আমরা একে অপরের সাথে থেকে মানিয়ে নিব, কিন্তু কখনো দূরে যাব না। উদ্ধৃতি চিহ্ন। কখনোই যাব না। লাভ ইউ ফুলপ্রি। উদ্ধৃতি চিহ্ন। লাভ ইউ মোর আমার উকিল সাহেব। উদ্ধৃতি চিহ্ন। মেনে নিতে পারছে না আদৃশ। আখি তো কখনো ওকে ছাড়া থাকতে পারে না, তবে আজ কেমনে চলে গেল। কেমনে থাকতে পারছে ওকে ছাড়া? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল আদৃশ, হঠাৎ বাহির থেকে দ্রুত পাশে হৃদিকাকে ঘরে প্রবেশ করতে দেখল। সোজা প্রশ্ন করল তাকে, হৃদিকা কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? ঘরে ঢুকার ক্ষণে আদৃশকে প্রথম খেয়াল করে নি হৃদিকা। আদৃশের হঠাৎ প্রশ্নে বেশ হকচকিয়ে উঠল, কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাব দিল, ওই তো একটু হাঁটতে মন চাইছিল সকালবেলা, তাই হাঁটতে বেরিয়েছিলাম। তুমি কখন উঠলে? টেবিলে বসো, আমি নাস্তা দিই।
আদৃশ আর অত না ভাবে নাস্তার টেবিলের একটা চেয়ারে বসে পড়ল। এক দৃষ্টিতে নাস্তার টেবিলের দিকেই তাকিয়েছিল। মনে চলছিল তখন আখির স্মৃতি। হঠাৎ কেউ সামনে এনে একটা পায়েসের বাটি রাখল। পায়েস দেখেই ঠোঁটে এক ঝলক হাসি টেনে আখি নামটা বলে উঠল। আশায় নয়ন ভরে হুটহাট চোখ তুলে তাকালে সামনে দাঁড়ানো উক্ত ব্যক্তিকে দেখে হাসিটা মলিন হল তার। মনটা যে এই সুন্দর সকালবেলা আখির দর্শন করতে চাইছিল খুব করে। আখি প্রায় দিনই ব্রেকফাস্টে আদৃশের জন্য পায়েস বানাতো, তাই আজকে আশাটা রাখা ভুল ছিল না আদৃশের। এক পলকের জন্য মনে হয়েছিল তার আখি ফিরে এসেছে। হৃদিকা এবার হাসি মুখে বলল, পায়েস বানিয়েছি, খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন। খাবো না, কাজ আছে। উদ্ধৃতি চিহ্ন। আর না বসে টেবিল থেকে উঠে বাহিরের দিকে প্রস্থান করল আদৃশ। হৃদিকা স্বাভাবিক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকালেও বাম হাতে পায়েসের বাটির গায়ে শক্ত করে ধরে রাখল, যেন হাতের জোরে বাটিটা এখনই ভেঙে দিবে। নিজের জন্য নতুন জিনিসপত্র কালকেই কিনে নিয়ে এসেছিল আখি। একটাও শাড়ি কিনেনি। আদৃশ ওকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করত। নিজের কখনো মন না থাকলেও আদৃশের জন্যই রোজ শাড়ি পরার অভ্যেস গড়েছিল আখি। এখন সে অভ্যাসটাও ছেড়ে দেওয়ার দিন চলে এসেছে। আজ আর কাঁদেনি আখি। 2 দিনেই চোখের তলায় কালি পড়েছে। মুখটা কেমন শুকিয়ে গেছে। ফর্সা মুখে ফ্যাকাশে ভাবটা কেমন জানি বেমানান লাগছে। তবে কেন তাকে বেমানান লাগবে? আদৃশ যখন নতুন বউকে নিয়ে খুশি থাকতে পারে, তবে আখি কেন একাকিত্বে পারবে না? আবারও সিঙ্গেল জীবনের মজা নেওয়ার সুযোগ এসেছে, এটা কি কম পাওনা? হাজারো দুঃখের মধ্যে একটা খুশি থাকার কারণ খুঁজে যদি সত্যি ভালো থাকা যায়, তবে মন্দ কিসে? কথাটা ভেবে মুখে একটা প্রশান্তিময় হাসি ফোটাল। জিন্সের সাথে লং টপস পরে নিল, চোখে কাজল টানল, চুলগুলো ছেড়ে দিল, কানে হালকা দুটো দুল পড়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাতলা এক আবরণ তৈরি করেছে, সবশেষে এপ্রনটা গায়ে দিল। অনেকদিন পর পুরাতন ফর্মে ফিরে এসে আখি প্রাণবন্ত একটা হাসি দিল আয়নায় নিজেকে দেখে। সাজটা অনেকাংশেই তার শরীর ও মনের ফ্যাকাশে ভাবটা যে ঢেকে দিয়েছে। খুশি মনে ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হল আখি। হঠাৎ আরিয়ান মির্জা আদৃতকে কল দিয়ে বসলেন। আদৃত ফোন উঠাল। আসসালামু আলাইকুম বাবা, কি করছো? আদৃত, তোর মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ও বারবার তোকে দেখতে চাইছে, প্লিজ বাবা তুই চলে আয় এবার। উদ্ধৃতি চিহ্ন। কি? মা এখন কেমন আছেন? উদ্ধৃতি চিহ্ন। ডাক্তার এখনো কিছু জানাননি। উদ্ধৃতি চিহ্ন। তুমি চিন্তা করো না বাবা, আমি এখনই আসছি আর্জেন্ট ফ্লাইটে। উদ্ধৃতি চিহ্ন। তুই জলদি আয় বাবা, রাখছি। উদ্ধৃতি চিহ্ন। ফোনটা কেটে দিয়ে বেশ গুমড়ো মুখ করে আরিয়ান মির্জা স্ত্রী শায়লা মির্জার দিকে তাকিয়ে বললেন, এত বড় মিথ্যে না বলালে হতো না? উদ্ধৃতি চিহ্ন। তোমার মিথ্যে যদি আমার ছেলে আমার বুকে ফিরাতে সক্ষম হয়, তবে এমন মিথ্যে আমি তোমায় রোজ বলাব। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে ফিক করে হেসে দিলেন শায়লা মির্জা। আরিয়ার মির্জাও স্ত্রীর এমন কথায় মুচকি হাসলেন। হাই ডক্টর আখি, কেমন আছো তাহলে? রিপোর্টার কলির হঠাৎ আগমনে বেশ বিরক্ত হল আখি। মেয়েটি যে বড্ড গায়ে পড়া, আদৃশের জন্য অনেক পাগলামি করত, যদিও আদৃশ তাকে কোনো পাত্তা দেয়নি কখনো তেমন। আদৃশের পিছন পড়া নিয়ে একদিন তাকে বেশ কথা শোনায় আখি। তারপর থেকে তাকে তাদের আশপাশে তেমন আর দেখা যায়নি। এতদিন পর সোজা আখির কেবিন অবধি চলে আসছে, নিশ্চয়ই কোনো মতলবে। ভালোই জানে আখি, তাই সোজা সাপটা বলল, ভালো আছি, তা এখানে হঠাৎ? উদ্ধৃতি চিহ্ন। না, তাজা একটা খবর শুনলাম, তাই ভাবলাম একটু খোঁজ নেই। কত তারিফ শুনেছি তোমার ওই মুখে, তোমার আদৃশের ভালোবাসার উপর কি বিশ্বাস তোমার, তাকে নিয়ে কত গর্ব। তবে তার নতুন বিয়ের বিষয়টা কেমন জানি হজম করতে পারছিলাম না।
তাই আশা, বুঝতেই তো পারছ। তা কত অপমানই না সইলাম আমি, ভাবছি এবার ফিরিয়ে দেই কি বলো। উদ্ধৃতি চিহ্ন। দেখো কলি, সেদিন আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তুমি ড্রিঙ্ক করে অশ্লীলতা করতে চাইছিলে আদৃশের সাথে। তাই না চাইতেও তোমার সাথে আমায় বাজে ব্যবহার করতে হয়েছে সেদিন, সেটাকে এভাবে মাথায় নিয়ে ঘুরলে তো হবে না। উদ্ধৃতি চিহ্ন। হুম ফান্দে পড়ে এখন বেজা বেড়াল হয়ে গেলে, হা 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 হা। ছাড় না আখি, তোমায় এটাই জানাতে এসেছিলাম, পারলে আটকিও আমায়, চলি কেমন। উদ্ধৃতি চিহ্ন। আখির সামনের চেয়ারেই বসে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে গেল কলি আখিকে। আখি বেশ চিন্তিত হল, কলি নামক বেহা মেয়েকে সে ভালো করে চিনে, একে আটকানো যাবে না। তবে আদৃশের সাথে বিচ্ছেদ এর বিষয়টা আকি চায় না মিডিয়াতে যাক, এতে যে ওর নামটা বেশ খারাপ হয়ে পড়তে পারে। কি করবে এবার ভেবে চলল আখি। হাসপাতালে প্রবেশ করছে অপরূপা এক রমণী, নাম তার রিঙ্কি। জন্ম বাংলাদেশে হলেও আমেরিকাতেই বড় হওয়া তার। মা বাবা বাঙালি, তাই ভাষাটা বেশ জানে। নিজেও পেশাগত একজন ডাক্তার। বাংলা ভাষা জানলেও স্বভাব, আচরণ বা রুচি কোনো দিক থেকেই তার মধ্যে বাঙালি নারীত্বের কোনো ছোঁয়া নেই। নাইটি পরে হেলে দুলে হাসপাতালে প্রবেশ করছে। রিঙ্কি বলতেই ছেলেদের বুকের কম্পন। ও হাসপাতালে আসা মানে রোগী থেকে ডাক্তার অবধি ওকে উল্টে পড়ে দেখা। নাইটিতে ওকে যে এক আলাদা আকর্ষণীয় লাগছে। ললক দৃষ্টিতে আশপাশের সবাই গিলে খাচ্ছে তাকে। হাজারজন তার প্রেমে মশগুল থাকলেও তার মনে একজনকেই ধরেছে, আদৃত নামক সুদর্শন পুরুষকে যে তার চাই চাই। আদৃত চলে যাবে খবরটা কানে যেতেই ঘুম থেকে উঠে সোজা এখানেই চলে আসল। আদৃত হাসপাতালে এসেছে সবাইকে নিজের যাওয়ার কথাটা জানিয়ে দিতে। আদৃত নিজের কেবিন থেকে বেরুবে ঠিক তখনই রিঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে, তার আগেই আদৃত পিছু হাটে যায়। রিঙ্কি নিরাশ হয়ে জায়গায় স্থির হয়। আদৃত বেশ রূঢ়ভাবে বলে, রিঙ্কি তোমাকে না বলেছি আমার টাচিং পছন্দ না। উদ্ধৃতি চিহ্ন। সরি, আসলে খেয়াল থাকে না, তুমি চলে যাবে শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আর বেশি কিছু না হলেও হাগটা তো করতেই পারো। উদ্ধৃতি চিহ্ন। আই এম নট ইন্টারেস্টেড ইন দেজ থিংস, ইউ নো দিস ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, দেশে যাচ্ছি। পারলে তাড়াতাড়ি ফিরব, আল্লাহ হাফেজ। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে এলো আদৃত। আদৃতের প্রতি ঘায়েল দৃষ্টি তাক করে মুচকি হাসল রিঙ্কি। নিজেকে বিপুল কাজে ব্যস্ত রেখেছে আখি, আদৃশের খেয়াল যাতে দূর দূর অবধি তাকে না ছোতে পারে। কিছু ইম্পর্টেন্ট ফাইল কেবিনের কাবার্ডে রাখতে গিয়ে হঠাৎ কিছু কাগজের নিচ থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। ডায়েরিটা আখির চিরপরিচিত, নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত যে সেখানে সে নিজের হাতে ফুটিয়ে তুলেছিল। বড় করে ওটার উপরে লিখেছিল আদৃত, এখনও সেটাতে তার নাম লিখা তাকে নিয়ে চলমান একসময়কার আখির অকৃত্রিম ও অসীম অনুভূতি। এই ডায়েরিটা কিনতে গিয়েই যে আদৃতের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আখি তখন কিশোরী, সবে মাত্র 18তে পা রেখেছিল। ডায়েরি লিখার খুব শখ ছিল তার। সেদিন একটা দোকানে গিয়েছিল ডায়েরি কিনবে বলে। একটা ডায়েরি বেশ করে তার নয়ন কাড়ল, তবে ডায়েরিটাতে হাত দিতেই অপর পাশ থেকে ডায়েরির উপর আরেকটা হাতের টান পড়ল। তাকিয়ে দেখল আখি বেশ লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন যুবক। আখি কপাল কুঁচকে বলল তাকে, এটা আমি পছন্দ করেছি। উদ্ধৃতি চিহ্ন। এটার পেমেন্ট আমি করে দিয়েছি। এটা আগে আমি ধরেছি। উদ্ধৃতি চিহ্ন। এটার মালিক আমি। উদ্ধৃতি চিহ্ন। নাম লেখা আছে গায়ে। উদ্ধৃতি চিহ্ন। লিখে নিব। উদ্ধৃতি চিহ্ন। সাহস থাকলে লিখে দেখান। উদ্ধৃতি চিহ্ন। দেখুন আমি মেয়েদের সাথে কখনো তর্কে জড়াই না, তাদের যথেষ্ট সম্মান করি।
উদ্ধৃতি চিহ্ন আমি ছেলেদের সাথেই তর্কে জড়াই আর তাদের একদম সম্মান করি না। উদ্ধৃতি চিহ্ন আপনি কিন্তু সীমালঙ্ঘন করছেন। উদ্ধৃতি চিহ্ন আর আপনি সীমার ভিতরে থেকেও বাহিরের কাজ করছেন। উদ্ধৃতি চিহ্ন ওফ অসহ্য। উদ্ধৃতি চিহ্ন ওফ মোটেও সহ্যকর না। উদ্ধৃতি চিহ্ন দোকানদার দুজনের দিকেই ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল বেশ সময়, অতঃপর হুবহু একই ধরনের একটা ডায়েরি ওদের সামনে রেখে বলল, ভাইয়া আপু আপনারা ঝগড়া না করে একটু কম্প্রোমাইজ করুন, একজন এই ডায়েরিটা অন্যজনকে দিয়ে এটা নিয়ে নিন, একই তো। কম্প্রোমাইজ ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একসাথে দুজনই কথাটা বলে একে ওপরের দিকে তাকালো, অতঃপর আদ্রিতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকানো অবস্থায়ই বলল আখি। আরশিয়া আঞ্জুম আখি কখনো কম্প্রোমাইজ করবে না। নেন আপনার টাকা। দোকানদারকে এক হাতে টাকা দিয়ে আদ্রিত কিছু বুঝে উঠার আগেই অন্য হাতে ডায়েরিটা টান দিয়ে ছুটে পালালো আখি। অতীতের কথাগুলো ভেবে মনের অজান্তেই হাসি ফুটল আখির ঠোঁটে, তবে সত্যতা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতেই হাসি বিলীন হলো তার। আদৃত আখির প্রথম ভালোবাসা, যাকে চাইলেও কখনো ভোলা যায় না, মনের এক কোণের কোথাও রয়ে যায় লুকিয়ে। আদৃশ জীবনে আসার পর আর কখনো আদৃতের কথা ভাবতে চায়নি আখি আদৃশকে ধোঁকা দেয়া হবে বলে। আদৃশ যদি কখনো জানে আখি আদৃতের কথা মনে করে তবে সে কষ্ট পাবে এই ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল আখি। তবে আদৃতের সকল স্মৃতি থেকে দূরে যেতে পারেনি সে, তাই আদৃতের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সবকিছু নষ্ট করে দিলেও তার জন্য লেখা ডায়েরি আর তার একখানা ছবি এখনো আখির কাছে রয়ে গেছে। সবার চোখের আড়াল করে সেই স্মৃতিকে আখি এখানে এনে লুকিয়ে রেখেছিল। এবার ছবিটা বের করলো আখি ডায়েরির ভিতর থেকে, হাত বুলালো সে ছবির উপর ধিমি স্বরে বলল, ভালো আছেন না ডসানিয়াকে নিয়ে? সুখে হয়তো সংসার করছেন, কপাল তো আমারই খারাপ ছিল, যাই হোক আপনি খুশি থাকুন সবসময় চেয়ে এসেছি আর আগামীতেও চাইব। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলে আখি ডায়েরিটা হাতে নিয়ে ফোন রিসিভ করল, অচেনা নাম্বার। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? উদ্ধৃতি চিহ্ন ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসায় আখি আবারও বেশ বিরক্তি নিয়ে বলল, কে বলছেন? ফোন করে কথা বলছেন না কেন? কথা বলা কি জরুরি অনুভব করে নিতে পার না আমায়? ছেড়ে তো চলে গেলে একবারও কি মনে পড়ে না আমার কথা? লম্বদের কথা মনে করার টাইম আখির নেই। ফোন কেটে দিল আখি, সাথে সাথে ব্লক করল আদৃশকে, পরের বার ফোন দিয়ে আর পেল না আখিকে আদৃশ। মনের অস্থিরতা আরও বেড়ে গেল। নতুন সিম কিনেছিল আখির সাথে যোগাযোগ করবে বলে, কিন্তু আখি সে রাস্তাও বন্ধ করে দিল। এতটা পর কিভাবে করতে পারল আখি তাকে? সারাদিন বারবার ফোন করা আখি, বাহিরে কোথাও আসলে বারবার মেসেজ করা আখি আজ তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। এদিকে আখির সাথে কথা না বলে তাকে না দেখে সবকিছুই অনর্থক লাগছে আদৃশের কাছে। কি করে পারছে আখি থাকতে তাকে ছাড়া? সে তো কোনো কাজে মন বসাতেই পারছে না। তখনই হৃদিকার কল এলো আদৃশের নাম্বারে, কেন যেন কলটা উঠানোর মন চাইল না, তাই উঠালি না। বরং ভাবতে থাকল আখিকে কেমনে ফিরানো যায়। আখি নিয়ে এলো নিজের সে ডায়েরিটা নিজের সাথে করে। আদৃত কখনো তাকে ধোঁকা দেয়নি, যথেষ্ট মর্যাদা দিয়েছিল আখিকে। চাইলে সে আখির মন নিয়ে খেলা করতে পারত, নোংরা করতে পারত আখির ভালোবাসা, কিন্তু আদৃত যে সেরকম ব্যক্তিই নয়। হ্যাঁ, আখি আর কখনো আদৃতের জীবনে ফিরে যেতে চায় না, আর না তো আদৃশের জীবনে ফিরবে। এমনকি সে জীবনে আর কোনো পুরুষই চায় না। একা জীবনটা কাটাবে নিজের মতো করে, কোনো অনাথকে দত্তক নিয়ে তাকে নিজের নাম দেবে ভেবে নিয়েছে। তবে আদৃতকে নিয়ে তার মনে জমে থাকা সম্মান কখনো কম হবে না, তাই তার এই শেষ স্মৃতি আখি আর নিজ থেকে দূর করে রাখবে না, তাই নিজের কক্ষের কাবার্ডে এনে রেখে দিল তা সযতনে। দিন শেষে বাড়ি ফিরল আদৃশ।
আজ বাড়িতে প্রবেশ করতেই যেন মন চাইল না, ঘরে প্রবেশ করতেই মনে হলো পুরো বাড়িটা কেমন খ খ করছে, আখি ব্যতীত বাড়িটা যেন চিনি ছাড়া চা। আখির হই হুল্লোড় হাসি তামাশায় যে বাড়িটা ভরে থাকত সব সময়ে। কাজ থেকে ফিরার পর বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেত আখির হাসিমাখা মুখখানা, যা প্রশান্তি দিত আদৃশের মনে। আজকে হৃদিকার চেহারা দেখে সে প্রশান্তিটা আসল না তার, তবে কেন? সে তো হৃদিকাকেও ভালোবাসে, তবে সে প্রশান্তি কেন পেল না? আদৃশের ভাবনায় ছেদ ফেলে হৃদিকা বলল, আদৃশ ফ্রেশ হয়ে নাও, খেতে দিই। উদ্ধৃতি চিহ্ন। না ময়না পাখি, খাবো না, খেয়ে এসেছি, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলে হৃদিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তার কক্ষে চলে গেল আদৃশ। হৃদিকা সেভাবেই তাকিয়ে রইল আদৃশের দিকে, আর মনে মনে কি যেন ভাবতে থাকল। পরদিন সকালে, কি হলো গো, এত সময়ে তো আমার ছেলে এসে পড়ার কথা। আরে শায়লা, উত্তেজিত হয় না তো, বলেছে তো দেশে এসে গেছে, ট্রাফিকে আটকা পড়েছে। উদ্ধৃতি চিহ্ন। ইস, কবে যে আমার ছেলেটা আসবে। উদ্ধৃতি চিহ্ন। আজ জ্যাম লেগেছে বড্ড, পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটাতে আদৃত নামক এক অস্থির হৃদয়ের পুরুষ বসে আছে যে তার অসুস্থ মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল। অপরটাতে এক রমণী, নাম তার আখি, সে তার দায়িত্ব পালনে যাওয়ার জন্য প্রহর গুনছে। দুজনই অপেক্ষায় মুশগুল, তবে এরা জানে না চোখ হটিয়ে যদি একবার পাশের গাড়িটার দিকে দৃষ্টি দেয় তবে তাদের 6 বছরের অপেক্ষারই অবসান ঘটতে পারে। গাড়িতে বসে ফোন ঘাঁটছে আখি, তবে গাড়িতে বসে বেশ বিরক্ত হচ্ছে আদৃত। ট্রাফিক ছাড়ার নাম নেই, এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানেও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কেমনেই বা ভালো থাকবে। বিরক্তিতে আশপাশ করছে আদৃত। হঠাৎই আদৃতের চোখ আটকা পড়ল পাশের গাড়ির উপর। প্রবল হাওয়া বইছে তখন, বৃষ্টি নামবে হয়তো, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দর এই লগনে সুন্দরী এক রমণীর চুল হাওয়াতে দুলছে। অনেকটা একপাশ হয়ে এক হাতে ফোন টিপছে, ওপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেহারার উপর থেকে চুল সরাতেই পারছে না এমন হাল। আদৃতের আখিযুগল স্থির হয়ে রয়ে গেল সেই রমণীর উপর। বুকটা ধুক ধুক করতে শুরু হলো তার। কেমন জানি চেনা জানা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে। সেই হাত, সেই চুল, তার পাশে থাকার সেই অনুভূতি। খাপছাড়া বাতাস যে আজ আদৃতের বিপক্ষে যাবার পণ করে এসেছে। শত চেষ্টার পরও আদৃত নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না সে রমণীর চেহারাখানা। আখির বাতাস বেশ পছন্দ, তাই ফোন রেখে বাতাসের দিকে যে দিকটায় আদৃত বসে আছে সেদিকেই ফিরবে। ঠিক তখনই ট্রাফিক ছেড়ে দিল, যাতে করে আদৃতের গাড়ি তার ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদৃত জানালা দিয়ে তাড়াতাড়ি বাহিরে দেখলো সেই গাড়িটা আর খুঁজে পেল না। নিরাশ হলো আদৃত। সে কি সত্যিই আখি ছিল? তবে কি তার আখিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্য জুটিয়ে উঠতে পারল না আদৃত? আখি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে, ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদৃশ, যার ফলস্বরূপ তাদের এখনো ডিভোর্স হয়নি। তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদৃশকে তা করার জন্য বাধ্য করতে হবে, আর আদৃশ না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আখি। বাড়ি ফিরে মাকে সুস্থসবল দেখে বেশ রেগে গেল আদৃত। মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বলে তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো। মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হল আদৃত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সব কাজ ফেলে চলে এসেছি। মনে কি কি দুশ্চিন্তা আসছিল আমার। এমন নাটক তুমি করাতে পারলে মা। আর বাবা, তুমি তুমি এত বড় মিথ্যে নাটকে কিভাবে জোড়াতে পারলে? তুমি জানো আমি মিথ্যে কতটা অপছন্দ করি। তুই যে একদম দেশে আসতেই চাইছিলি না,
তাই বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি? মাকে ভালোবাসলে 6টা বছর এভাবে দূর দেশে পড়ে থাকতি না। আজ যদি সত্যিই হার্ট অ্যাটাক করে মারা যেতাম তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জা আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতের মনে। ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়, বলতে লাগে, মা, আর কখনো এমন কথা বলবে না। আল্লাহ যেন আমার আগে আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন। আমি সহ্য করতে পারব না। পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন এটাই দোয়া চাই আমি প্রতি মোনাজাতে। ফিরে এসেছিস আর কখনো যাসনে, এই মায়ের বুক খালি করে। থেকে যাওয়ার কথায় বেশ ফিকে ভাব এলো আদৃশের চেহারায়, তবে বর্তমানে এ নিয়ে আর কথা বাড়াল না আদৃত। ফ্রেশ হবে বলে নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আখির আদৃতের কথা। 6 বছর পর আজ প্রথম এভাবে আবার আখি মনে করছে আদৃতকে। তবে কেন? ও তো আখির প্রাক্তন, ওকে তো ভুলে গেছে আখি, তাকে কেন মনে করবে? না, সে তাকে মনে করবে না। তার জীবনে তো অন্য কেউ আছে, যাকে নিয়ে সুখে আছে সে। তার সুখের জন্যই তো আখি তাকে ছেড়ে চলে এলো। অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে। তাই তো চলে এসেছিল সেদিন। ভেঙে পড়েছিল বড্ড। আদৃশ না থাকলে হয়তো সে প্রেমদহনের বেড়াজাল থেকে কখনো বেরুতে সক্ষম হতো না আখি। একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে গিয়ে তাকে মনে জায়গা দিয়ে গেল আখি। সেটা ছিল আখির জীবনের সবথেকে বড় এক ভুল। তখন সেই অবুঝ মন যে এত কিছু বুঝতো না। ভুলের মাসুল এভাবে দিতে হবে জানলে সে পথে পা বাড়াত না আখি কবুও। জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই। নিজেকে সামলে নেওয়া নিজেকেই শিখে নিতে হয়। দেরি করে হলেও আখি বুঝতে সক্ষম হয়ে গেছে বিষয়টা। আর সেই ভুল আখি আবার কখনো করবে না মস্তিষ্ক ও মনে গেঁথে নিয়েছে। আদৃশ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে। আখির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে। ওকে তার কাছে নিয়ে আসবেই। আখি ছাড়া যে আদৃশ সব দিক থেকেই অচল। গতকাল রাত্রিতেও আখির স্মৃতি তাকে বড্ড বেশি বিরক্ত করেছে। তাই সকাল সকাল আখির দিদার করবে বলে বেরিয়ে যাচ্ছে। হৃদিকা হঠাৎ করে এসেই তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি? তার আগে আমাকে একটু আদর দিয়ে যাবে না? কই, আখিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপাল ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে। ও না চাইলে জোর করে দিতে। আমাকে দিবে না? আদৃশ ওকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহ প্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার আর আখির উপর নজর রাখতে? উদ্ধৃতি চিহ্ন। আদৃশের প্রশ্নে হৃদিকা এক প্রকার বিষম খেল, তবুও নিজেকে সামলে উত্তর দিল, উদ্ধৃতি চিহ্ন। ওই আসলে আখি বলেছিল এসব। এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। উদ্ধৃতি চিহ্ন। দেখো হৃদিকা, আমি আগেও বলেছি আখি আর তুমি এক নও আমার জন্য। এই অভ্যেসটা আমার আখিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারো সাথে। কোথাও যাওয়ার আগে আখির ছোঁয়া পেতেই মন বেশি করে চায়। প্রথম থেকেই ওর ছোঁয়ায় আমি আমার ব্যস্ত দিনের শুরুটা করে থাকি, তাই তাতে অন্য কারো অবস্থান দিতে চাই না। রাগ করো না ময়না পাখি, এই দেখো ভালোবেসে তো গালে হাত রেখেছি, খুশি হওনি? উদ্ধৃতি চিহ্ন। হৃদিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল, তাই আদৃশ এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। এবার তো খুশি? খুশি না হলেও ধিমি স্বরে হুম বলে আদৃশকে সম্মতি দিল হৃদিকা। আদৃশ এবার হাসিমুখে কক্ষের বাইরে চলে আসল। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ? এতদিন পর? উদ্ধৃতি চিহ্ন। না, এমনি আসলাম আদৃশ। তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। ভাবলাম দেখে যাই কে সেই অঙ্গনা যে আখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল, কার ক্ষমতা আমারও ঊর্ধ্বে চলে গেল।
উদ্ধৃতি চিহ্ন। আদৃশ কলির জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না, তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এল হৃদিকা। কলি হৃদিকাকে দেখে প্রশ্ন করল। উদ্ধৃতি চিহ্ন। ও তোমার নতুন বউ নাকি আদৃশ? উদ্ধৃতি চিহ্ন। হুম। কোনরূপ জবাব দিল আদৃশ। কলি এবার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, হায়রে আখি, কি ফুটানি ছিল না ওর তোমাকে নিয়ে। তুমিও তো কম না, আমাকে পাত্তাই দিতে না, আর তলে তলে এত দূর। তা আমারও নাম্বার লাগতে পারে হৃদিকার পর আশা করা যায়, তাই না? হা হা হা। উদ্ধৃতি চিহ্ন। কলি তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। উদ্ধৃতি চিহ্ন। ও হ্যালো মিয়াদৃশ, অপমান আপনারা যা করার করে নিয়েছেন, এখন না হয় আমার পালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছে, হৃদিকা পড়ে কাউকে লাগলে কলমি। উদ্ধৃতি চিহ্ন। নীলজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলে চলে গেল কলি। হৃদিকার বুকখানা বেশ মোচড় দিয়ে উঠল অন্য মেয়ের মুখে আদৃশের বিষয়ে এভাবে শুনে, তাই অন্য কোনো প্রতিক্রিয়া না করে আদৃশের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদৃশও যেন বুঝতে পারল তার চোখের বাণী, এগিয়ে গিয়ে হৃদিকার হাত ধরে বলল, আরে ওই মেয়েটা পাগল, বেহায়া, ওর কথা মনে নিও না তো। আখির পর আমার জীবনে তুমি এলেও তোমার পর কেউ আসবে না প্রমিজ, এখন চলি কেমন? কথাটা বলে আদৃশ চলে গেল, তবে মনে পেল না সান্ত্বনা হৃদিকা। ডাগর ডাগর চোখে জল জমা হল মুহূর্তে। আদৃতের মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা করে যেতে পারছে না। ট্রাফিকের ওই মুহূর্তটা ভুলতে পারছে না আদৃত। মনে উঠছে হরেক প্রশ্ন। সেই মেয়েটি কি সত্যিই আখি ছিল? 6 বছর পর দেশে ফিরে আখির দিদার করার জন্য তার আখিযোগল যে বড্ড উঠে পড়ে লেগে গেছে। মনকে আর শান্ত রাখতে পারছে না। না সে তো আখির সামনে যাবে না, চায় না আখি তার সুন্দর জীবনে তিক্ত অতীতের ছায়ায় নিরাশতা ভোগ করুক। তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আখির স্মৃতিতে বিভর থাকা ক্ষণগুলো যে সে ডায়েরিতেই ফুটিয়ে তুলে, প্রায় তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে। আজও তাই করতে চাইল, তবে লিখতে গিয়ে ডায়েরির শেষ পাতায় চলে এলো আদৃত। বেশ বিরক্ত করল আদৃতকে উক্ত দিক। প্রিয়সীকে নিয়ে ভালোবাসার মোহিত ক্ষণে কোনো কিছু কমতি সহ্য হয় না আদৃতের, তাই উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার প্রয়োজনে। সংসার আর হাসপাতাল দুটোতে কেমন জানি গুলিয়ে গেছিল আখি। হাসপাতাল পরে তার সমস্ত সময় ছিল আদৃশের জন্য, তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদৃত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়েই দিয়েছিল আখি। আজ হঠাৎ করে ডায়েরি লিখতে মন চাইল আখির। একাকিত্ব জীবনের নতুন ক্ষণগুলো ফুটাবে, তাতে ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা 6 বছর আগের সেই দোকান। সেখানে প্রবেশ করতেই পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতেই আখির চোখ গেল একটা ডায়েরির উপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকেই অন্য একজন ধরে নিল। আচমকা টানে দুজনই একে ওপরের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা 6 বছর আগে কোথাও হারিয়ে গেছিল। দুজনেরই মুহূর্ত যে থমকে গেল এখানেই। নিজেরা নিজেদের দ্রুত গতির সেই বুকের কম্পনটা আজ আলাদা করে অনুভব করতে পারছে। পাগল করা সেই ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। জলরূপে তা ভরে গেল নয়ন জুড়ে। বেরিয়ে আসার উপক্রম হল, ধরে আসা গলায়, থমকে যেতে চাওয়া অধরে দুজনেই বাণী ফুটিয়ে নিল একে ওপরের নাম। দাদৃত। উদ্ধৃতি চিহ্ন। আখি। উদ্ধৃতি চিহ্ন। দুজনের ধ্যানভঙ্গ করে দোকানদার বলে উঠল, আরে ভাইয়া আপু আপনারা আজ এত বছর পরে আবারও দুজন একসাথেই। সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। হা হা। তা আজকে কিন্তু এই ডায়েরির একটাই পিস রয়ে গেছে, যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে।
দোকানদারের কথার প্রত্যুকারে আদ্রিতের দিকে দৃষ্টি প্রখর রেখে আখি বলে উঠল, ত্যাগ তো শুধু আখিই করে এসেছে, আর আজও করবে। অতঃপর আখি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে, চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো। আদ্রিত ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে রইলেও চোখ বেয়ে তারও অজস্র জল নেমে এলো। চলবে।